হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক সহজ শিক্ষা স্কুলের এ লেভেল ফিজিক্সে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সহজ শিক্ষা স্কুল এমন একটা শিক্ষা পরিবার যেখানে আধুনিক পদার্থবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান ও কোয়ান্টাম মেকানিক্সের মতো জটিল বিষয়গুলোকে উপস্থাপন করা হয় সহজ, আকর্ষণীয় ও জীবন্তভাবে। আর এই যাত্রায় আপনাকে স্বাগতম। ভাই আজকের এসএসসি 2026 ব্যাচের ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাসে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভাই এসএসসি তে এই গতি অধ্যায় থেকে তো একটা কোশ্চেন আসবেই আসবে, এবং এই কোশ্চেনটা পারার জন্য হলেও আপনাকে এই পুরো ক্লাসটা ধৈর্য ধরে দেখতে হবে। কেন বলছি এই ক্লাসটা? ভাই আমি জানি যে অনেক স্টুডেন্ট এরকম আছে, ভাই সারা বছর অনেক পড়াশোনা করি নাই, অনেক চাপের ভিতরে ছিলাম, বাট অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করছে, সেই কারণে তারা বিভিন্নভাবে পড়াশোনাকে কন্টিনিউ করতে পারে নাই। বাট এর আগে যদি তুমি পুরো এই অধ্যায়ে কোনো কিছু না পড়ে থাকো, বাট আজকের এই ক্লাসটা করলেই তোমার এসএসসি তে যে কোশ্চেনটা আসবে সেটা একদম মাস্ট শিওর তুমি পারবে। আর এই পুরো ক্লাস করার পরে আমরা প্রিভিয়াস এর আসা সবগুলো কোশ্চেনের টাইপ ধরে ধরে পড়বো। তো ভাইয়া আমরা আর দেরি না করে এগিয়ে যাব আমাদের মেইন লক্ষ্য। আমাদের মেইন লক্ষ্য থাকবে চলো কি আজ গতি অধ্যায়টা সম্পূর্ণ কমপ্লিট করা এবং সেই সাথে প্রিভিয়াস এর আসা সবগুলো কোশ্চেন ধরে ধরে সলভ করানো, তাই না? তো চলো লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। আর কথা না বাড়িয়ে এগিয়ে যাব আমরা আমাদের লক্ষ্যে। আমাদের মেইন লক্ষ্য কি? মেইন লক্ষ্য হচ্ছে এখন ক্লাসটাকে কন্টিনিউ করা। তো প্রথম টপিক হচ্ছিল প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো মানে কি? যে ফর এক্সাম্পল লেটস সে আমাদের কাছে দুইটা প্রসঙ্গ কাঠামো আছে এক্স ওয়াই জেড, এবং আমাদের কাছে আরো একটা প্রসঙ্গ কাঠামো আছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম। তো যদি একটা প্রসঙ্গ কাঠামো থেকে আরো একটা প্রসঙ্গ কাঠামো একটা বেগে চলে যায় ভি, ভি ট্রান্স টু সি, ভি ট্রান্স টু সি, ইম্পর্টেন্ট নোট, এই ভি কিন্তু সমবেগ, এই কেসে ভি সমবেগ। এই কেসে ভি সমবেগ। যদি সমবেগ না হয়, যদি ত্বরণ থাকে, তাইলে সেটাকে আর জড় প্রসঙ্গ কাঠামো বলে না, সেটাকে বলা হচ্ছিল অজড় প্রসঙ্গ কাঠামো। তো এই যে অজড় প্রসঙ্গ কাঠামোর যে ফিজিক্স, সেটা আমাদের কারিকুলামে নাই। তো আমরা এখন যেটা পড়তেছি এটাকে বলা হচ্ছিল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, বিশেষায়িত আপেক্ষিকতার তত্ত্ব। আর যেই জায়গায় ত্বরণ থাকে ওইটাকে বলা হচ্ছিল জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব, যেটা আমাদের কারিকুলামে নাই। তো এইভাবে যদি একটা প্রসঙ্গ কাঠামো থেকে আর একটা প্রসঙ্গ কাঠামো ভি বেগে চলে যায়, এবং ইম্পর্টেন্ট নোট, এই ভি বেগটা হচ্ছিল সমবেগ। যদি ভি বেগে চলে যায় তাইলে এরা একজন আরেকজনের প্রসঙ্গ কাঠামো, এরা একজনের একটা আর একটা সাপেক্ষ হচ্ছিল প্রসঙ্গ কাঠামো। ফর এক্সাম্পল যদি পৃথিবীর কেসটা হয়তো, তো লেটস সে আমাদের কাছে হচ্ছিল মাদার আর্থ, মাদার আর্থ বা পৃথিবী। তো এই পৃথিবীতে একজন ম্যান আছে, মানুষ। তো এই পৃথিবীর একজন ম্যান থেকে যদি একটা বস্তু ভি বেগে গতিশীল হয়, ভি বেগে গতিশীল, এই বেগটা কি সমবেগ। ভি বেগে যদি গতিশীল হয় তাইলে এরা একটা আর একটা থেকে এইটা একজন আর একজনের প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। ভাইয়া এই যে পৃথিবী, পুরো পৃথিবীটাও কিন্তু গতিশীল, এই জায়গায় স্থির প্রসঙ্গ কাঠামো বলে কোনো শব্দ নাই, বাট আমরা সুবিধার্থে, আমরা নিজেদের সুবিধার্থে আসলে পর্যবেক্ষণ করে নেই বা ধরে নেই যে এটা হচ্ছিল একটা স্থির বিন্দু এবং এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দু গতিশীল। ফর এক্সাম্পল ভাইয়া তুমি কিন্তু অনেকটা সময় দূরবর্তী কোনো অঞ্চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে ট্যুর করছো। ফর এক্সাম্পল সেটা কি হতে পারে? হতে পারে ট্রেন অথবা বাস। তো তুমি যখন গতিশীল থাকো তখন মনে হয় না যে ওই গাছটা বা ওই কারেন্টের খুঁটিটা ছিল হলো স্থির, আর আমি স্থির আর কারেন্টের খুঁটিটাই ছিল গতিশীল। বাট এই কেসগুলা কিন্তু ওই রকম হয় না। ফর এক্সাম্পল সূর্য মনে হয় যে গতিশীল, পৃথিবী স্থির, বাট পৃথিবীও গতিশীল, সূর্যও গতিশীল, আর প্রত্যেকেই চলমান কাঠামো, কেউই আসলে স্থির কাঠামো না। বুঝতে পারছি ভাইয়া? ওকে বা খুব সুন্দর মতো আমরা প্রথম
এক্সপেরিমেন্টটা করে ফেলছি যে প্রসঙ্গ কাঠামো আসলে কারে বলে। যদি একটা আরেকটা থেকে গতিশীল হয় তাইলে এরা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো ভিন্ন প্রসঙ্গ কাঠামো আর একই প্রসঙ্গ কাঠামো কাকে বলে? তো ভাইয়া এই জিনিসপত্রগুলো আমরা একটু বড় হলে আরো স্মার্টলি খুব সুন্দর মতো শিখবো। যে যদি পৃথিবী থেকে একটা বস্তু বা একটা আকাশযান একটা বেগে গতিশীল হয়, এই বেগটা কত? ভি বেগ। একটা সুন্দর রকেট আঁকাইছি কিন্তু। তো যদি একটা আরেকটা থেকে গতিশীল হয় ভি বেগে, ভি বেগে একটা আরেকটা থেকে গতিশীল হয়, তাইলে এরা হচ্ছিল ভিন্ন প্রসঙ্গ কাঠামো। এই পৃথিবীর ব্যক্তি এবং এই আকাশযানে থাকা ব্যক্তিরা দুইজন দুই ফ্রেমে আছে। যদি দুইজন দুই ফ্রেমে থাকে তাইলে এরা হচ্ছিল ভিন্ন প্রসঙ্গ কাঠামো। আর দুইটা বস্তু যখন একই ফ্রেমে আছে তারা হচ্ছিল একই প্রসঙ্গ কাঠামো। যদি রকেটে একটা বস্তু থাকতো, ফর এক্সাম্পল দোলক ঘড়ি অথবা যে কোনো কিছু, তাইলে এই রকেটের ব্যক্তি এবং এই রকেটের বস্তু এরা হয়তো হচ্ছিল একই প্রসঙ্গ কাঠামো। আর কখন ভিন্ন প্রসঙ্গ কাঠামো হইতো? যখন ব্যক্তি আছে রকেটে এবং বস্তু আছে পৃথিবীতে, এরা দুইজন দুই জায়গায় থেকে পরিমাপ করছে, এরা হচ্ছিল ভিন্ন প্রসঙ্গ কাঠামো। অথবা এট দ্য সেম টাইম ব্যক্তি আছে হচ্ছিল পৃথিবীতে, সেই সাথে বস্তু আছে পৃথিবীতে। যদি এরকম হয়, এরকম সিচুয়েশন ক্রিয়েট করে, তাইলে এদেরকে বলা হচ্ছিল একই প্রসঙ্গ কাঠামো। এই গেল প্রসঙ্গ কাঠামোর সবগুলো কেস শেষ। এরপরে পরবর্তী বা এই জিনিসপত্রগুলো তোমার এখনই আসলে এত ডিটেলস দেওয়া উচিত, কারণ আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন সর্বোচ্চ অ্যাডভান্স থাকে। পরবর্তী টপিক পর্দায় বৃত্তগতি। ভাই এটা কিন্তু একটা পুরো অধ্যায়, এইচএসসি তে তুমি পুরো একটা অধ্যায় পাবে, এবং এটা পর্দায় বৃত্তগতি, ভেক্টর, এই দুইটা মেইনলি খুব ইম্পর্টেন্ট অধ্যায়। তো ভাই বুঝতে পারছি, আমরা মুছে দিয়ে এগিয়ে যাই সামনের দিকে। পরবর্তী টপিক পর্দায় বৃত্তগতি। পর্দায় বৃত্তগতি বা সিম্পল হারমোনিক মোশন। সুন্দর ভাই, ক্লাসটা শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আগত দিনগুলোতে আমার এই অবস্থানে বা তুমি থাকবে, তুমি অনলি বিকজ অফ ইউ। আর এই সবগুলো পরিশ্রম শুধুমাত্র তোমার জন্য। ও সরি ভাইয়া, পর্দায় বৃত্তগতি এর ইনশর্টে আমরা লিখবো হচ্ছিল এস এইচ এম। সিম্পল, এস ফর সিম্পল, এইচ ফর হারমোনিক, আর এম ফর মোশন। সিম্পল হারমোনিক মোশন। তো পর্দায় বৃত্তগতি আমি শুধু তোমার এখন ডেফিনেশনটাই জানায় রাখি, এটা খুব বৃহত্তম একটা চ্যাপ্টার যা তোমার জীবনটাকে অনেক বেশি প্যারা দেবে। তো পর্দায় বৃত্তগতি কি? লেটস আমাদের কাছে একটা বস্তু আছে, এরে আমরা সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি ওমেগা কৌণিক বেগে। বা এই জিনিসপত্র তোমার একটু ডিটেলস পড়াই। তো এই জায়গায় একটা স্ক্রিন বা পর্দা আছে, তো এই জায়গায় যদি আমরা একটা লাইট জ্বালাইতাম, টর্চ লাইট, ভাই দেখো তো, যদি আমরা একটা টর্চ লাইট জ্বালাই, টর্চ লাইট, তাইলে কি হইতো? এই যে বস্তু, এই বস্তুর ছায়াটা আসলে কোথায় গিয়ে পড়তো? ঠিক তার অপোজিট বিন্দু এই জায়গায় পড়তো। এরে বলা হয় এটা কি? পর্দা বা স্ক্রিন। পর্দা বা স্ক্রিন এই জায়গায় গিয়ে পড়তো। এট দ্য সেম টাইম এই বস্তুটাকে যদি আমরা সর্বোচ্চ অবস্থানে রাখতাম, একদম পিকে, তখন এর ছায়াটা কোথায় গিয়ে পড়তো? একদম এই অবস্থানে। এই অবস্থানে বলা হচ্ছিল সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ বিস্তার পজিটিভে। এই জায়গায় এক্স সরণের মান কত? 0। এবং বস্তুটি সর্বনিম্ন কোন অবস্থানে থাকতে পারে? এই অবস্থানে। তো এই অবস্থানে বস্তুর সর্বোচ্চ সরণ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছিল নেগেটিভ এ, সর্বনিম্ন বিস্তার, আর এই জায়গা হচ্ছিল সর্বোচ্চ বিস্তার পজিটিভ এ। এক্স ইজ ইকুয়াল টু পজিটিভ এ। এই এক্স রে কি বলে? এক্স হচ্ছিল ডিসপ্লেসমেন্ট বা সরণ। বুঝতে পারছি। তো এই জিনিসপত্রগুলো বইয়ে যেভাবে এক্সাম্পল গুলো নিচে, আমরা ওর থেকে বেটার এবং আন্তর্জাতিক স্মার্ট এই অ্যাপ্রোচটাই নেব। সেটা হচ্ছিল যে পর্দায় বৃত্তগতি কাকে বলে? কোন সুষম বৃত্তীয় গতির ছায়ার গতিকে পর্দায় বৃত্তগতি বলে। সুষম বৃত্তীয় গতির ছায়ার গতিকে পর্দায় বৃত্তগতি বলে। এর এক্সাম্পল ভাই তুমি কোথায় দেখছো? আমাদের মা খালাদের কিন্তু কমন একটা ডিভাইস। সেটা কি? সেটা হচ্ছিল সেলাই মেশিন। ভাই আমি একটু সেলাই মেশিন আঁকার চেষ্টা করি। তো সেলাই মেশিনের এই জায়গায় কি থাকে? একটা চাকা থাকে, এবং এই জায়গায় একটা নেডিল বা সুচ থাকে। তো এই বৃত্তাকার পথে এই চাকাটা যে হারে আসলে রোটেট করে, এই চাকা বা সুইটা সেই হারে আপ ডাউন করে। এর কারণে আমাদের এই টি শার্ট, ক্লোথ, বিভিন্ন জিনিসপত্র আমরা সেলাই করতে পারি। তো এই যে চাকার গতি, এটা হচ্ছিল সুষম বৃত্তীয় গতি, আর এই যে সুচ বা নেডিলের যে গতি, এটা হচ্ছিল পর্দায় বৃত্ত গতি। বুঝতে পারছি সোফার?
তো পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোন সুষম বৃত্তীয় গতির ছায়ার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। তো চলো ভাইয়া, তোমাদের শুধু জানাই রাখছি, এরপরে আমরা এই জায়গা থেকে বহু কিছু শিখবো। সেটা কি? x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল। এই জায়গায় a হচ্ছিল বিস্তার, x হচ্ছিল সরণ, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, টি হচ্ছিল টাইম, ডেল হচ্ছিল আদি দশা। ভাইয়া অত জিনিসপত্র তোমার মাথা নষ্ট করার সময় নাই। তো চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। সেবার হচ্ছিল সরণ এবং দূরত্ব। তবে আমি এই সরণ এবং দূরত্ব এই টপিকটা পড়াইতাম না তোমারে, কারণ তুমি একটু লো লেভেলে আছো, তাই একটু পড়াবো, একটু টাচ দিয়ে রাখবো। আমরা সরণ এবং দূরত্ব এগুলো বাচ্চাদের জিনিসপত্র, ওইগুলো আমরা অ্যাভয়েড করে দেবো। তো চলো আমরা এগিয়ে যাই পরবর্তী টপিক। ভাইয়া বুঝছে জিনিসপত্রগুলো? কমেন্ট করতে পারো। ওকে ভাইয়া, আমরা এগিয়ে যাব আমাদের নিজেদের লক্ষ্যকে স্থির রেখে। চলো আমরা এগিয়ে যাই পরবর্তী টপিক, সেটা কি? সরণ এবং দ্রুত। দূরত্ব ভাইয়া বুঝতে পারছি। তো কিভাবে কাজ করে? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোন সুষম বৃত্তীয় গতির ছায়ার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে, বা সিম্পল হারমোনিক মোশন। কিভাবে? যদি আমরা একটা বস্তুকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরাই, তাহলে ওই অপোজিট প্রান্ত থেকে যদি আমরা একটা টর্চ লাইট জ্বালাই, ডেফিনেটলি এই বস্তুর যে ছায়া সেটা স্কিনের উপরে পড়ে। স্কিনের উপরে যদি পড়ে, তাহলে স্কিন থেকে সর্বোচ্চ উঠতে পারে বস্তুটি প্লাসে, এবং সর্বনিম্ন নামতে পারে বস্তুটি মাইনাসে। এই এক্স হচ্ছিল কি? এক্স হচ্ছিল সরণ, আর এ হচ্ছিল কি? বিস্তার। তো এইভাবে একটা পর্যায়বৃত্ত গতি বা সিম্পল হারমোনিক মোশন কাজ করে। এরপরে আমরা এই জিনিসপত্রগুলো, এটা ওয়েভ বা তরঙ্গ আকারে চলে। তরঙ্গ চ্যাপ্টারে আমরা এই জায়গায় থেকে আরেকটু বিস্তারিত জিনিসপত্রগুলো শিখবো। চলো আমরা এগিয়ে যাই পরবর্তী টপিক, সেটা হচ্ছিল সরণ ও দ্রুত। সরণ, সরণ ও দূরত্ব। সরণ মানে কি? ডিসপ্লেসমেন্ট। দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছিল ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট এন্ড ডিস্টেন্স আমরা বাংলায় লিখি সরণ ও দূরত্ব। সরণ ও দূরত্ব, এই পরবর্তী টপিক হচ্ছিল সরণ ও দূরত্ব। তো এই জিনিসটা কি? প্রথমে হচ্ছিল দূরত্ব নেই আমরা, এরপরে সরণ নেই। ফর এক্সাম্পল, তুমি এই জায়গা থেকে একটা অবস্থান, এই জায়গা থেকে যাত্রা শুরু করছো, যাবে হচ্ছিল এই জায়গায়। তো তুমি কিভাবে যাত্রা শুরু করছো? তুমি চাইলে আগে ডিরেক্ট যেতে পারতে, অথবা এটা হচ্ছিল হরিজন্টাল লাইন। তুমি কি করছো? তুমি হলো সময়কে অপচয় করার জন্য একাধিক পথকে আঁকা বাঁকা, এই দিক সেই দিক ওই দিক দিয়ে ঘুরে এই জায়গায় পৌঁছাই। শুরুতে ছিল এ অবস্থান এবং এইটা হচ্ছিল বি অবস্থান। তো এই যে আঁকা বাঁকা একটা লুপ, অনেকটা ওয়েভি, এই ওয়েভ বা এটারে কি বলে? এটা তো হরিজন্টাল লাইন, এটা হচ্ছিল স্পাইরাল। স্পাইরাল একটা কার্ভ বা আঁকা বাঁকা পথ। এই আঁকা বাঁকা পথ দিয়ে তুমি এ থেকে বিতে পৌঁছাইছো। এই যে সম্পূর্ণ যে দূরত্ব তুমি কভার করছো, এর বলা হচ্ছিল দূরত্ব। এই পুরো পথটাকে বলা হচ্ছিল দূরত্ব। আর সরণ কোনটাই? এ থেকে বিতে তুমি ডিরেক্ট যে দূরত্বটা কভার করছো, এর বলা হচ্ছিল সরণ বা ডিসপ্লেসমেন্ট। এর বলা হচ্ছিল সরণ বা ডিসপ্লেসমেন্ট। আর এই পুরো দূরত্ব যেটা তুমি কভার করছো, এই আঁকা বাঁকা পথ, প্রত্যেকটা বিন্দুকে তুমি পার করছো, এই প্রত্যেকটা পার্টিকেলস, প্রত্যেকটা কোণাকে তুমি পার করছো, এই পুরো পথটাকে বলা হচ্ছিল ডিস্টেন্স। ডিস্টেন্স বা দূরত্ব। আর এই পুরো পথটাকে বলা হচ্ছিল সরাসরি এ থেকে বিতে যে দূরত্ব, এটা বলা হচ্ছিল সরণ। সরণ বা ডিসপ্লেসমেন্ট। আর প্রত্যেকটা পার্টিকেলস, প্রত্যেকটা কণা পার হয়ে তুমি এ থেকে বিতে পৌঁছাইছো, এই যে পথ, এর বলা হচ্ছিল ডিস্টেন্স বা দূরত্ব। আর একদম এ থেকে বি পর্যন্ত একদম 90 ডিগ্রি বা 180 ডিগ্রি, সরি 90 ডিগ্রি না, 180 ডিগ্রি বা হরিজন্টাল লাইন বরাবর দিয়ে তুমি অতিক্রম করছো, এই দূরত্বকে বলা হচ্ছিল সরণ, ডিসপ্লেসমেন্ট বা সরণ।
এই গেল সরণ এবং দূরত্বের কারবার। এর পরবর্তী টপিক থাকবে ছিল ভেক্টর এবং স্কেলার রাশি। আমি তোমার জানাই রাখি এই ভেক্টর একটা অধ্যায়ের নাম, পুরো একটা অধ্যায় আছে ভেক্টরের উপরে। তো চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। পরবর্তী টপিক হচ্ছে হুম মাম্মা। খিদা লেগছে এইটা, হুম মাম্মা। হুম মাম্মা। পরবর্তী টপিক স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার, ভেক্টর ও স্কেলার রাশি। ভেক্টর, স্কেলার রাশি, ভেক্টর ও স্কেলার রাশি। বা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছিল যে আমাদের কোর্স চলতেছে, সেটা হচ্ছিল এসএসসি ফাইনাল রিভিশন কোর্স। আর এই কোর্স মাত্র 300 টাকায় ভর্তি হয়ে তুমি এখনই ভর্তি হয়ে দাও ভাই। তুমি কিন্তু অজস্র টাকা বিনা প্রয়োজনে এই জায়গায় সেই জায়গায় ব্যয় করো, মাত্র এই 300 টাকায় তুমি ভর্তি হয়ে দাও। মনে করো এই 300 টাকা তুমি তোমার জ্বরে ফেলে দিছো, এরপরে তুমি তোমার দেখবে যে তোমার অবস্থানটা কই থেকে কই পৌঁছায়। আর এই সম্পূর্ণ কোর্স জুড়ে আমি তোমাদের সাথে থাকছি। তো এখনই আমি তোমাদেরকে এই কোর্সের একটা লিংক দিয়ে দেই কমেন্টে। তো তুমি যদি ভর্তি হতে চাও, ডেফিনেটলি ভর্তি হওয়া উচিত। ভর্তি হয়ে এক্ষুনি আমাদের সাথে যুক্ত হয়ে যাও। বা আমি কিন্তু এক্ষুনি কোর্সের লিংকটা তোমাকে দিয়ে দিছি। তো এই কোর্সটার লিংকটা তুমি এখনই ওরে ক্লিক দিয়ে এখনই ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে। এই কোর্সের সবকিছু ডিটেলসে দেওয়া আছে। তো এই কোর্সের ক্লাস শুরু হবে ভেরি রিসেন্টলি। আর যারা শুরুতে ভর্তি হবে তাদের জন্য থাকবে মাত্র 300 টাকা, 40% অফে। 40% অফ, 500 টাকা, 500 টাকা বাদ এই মুহূর্তে সার্চ চলছে কত, 40% অফ। 40% অফে, সরি 40% অফ, 40% অফে মাত্র 300 টাকা, 300 টাকা। 40% অফে মাত্র 300 টাকা। এখনই এনরোল করো। আর এটা তোমার এনরোল করা উচিত, দ্রুত এনরোল করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো চলো আমরা এগিয়ে যাই পরবর্তী টপিক। পরবর্তী টপিক থাকবে হচ্ছিল ভেক্টর ও স্কেলার রাশি। তো ভেক্টর রাশি কাকে বলে? যে রাশি পরিমাপ করা যায়, যে রাশি পরিমাপ করা, সরি রাশি হচ্ছিল পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তো যাকে প্রকাশ করার জন্য দিক এবং মান দরকার তাহলে বলা হচ্ছিল ভেক্টর রাশি, ভেক্টর। তো ফর এক্সাম্পল দিক এবং মান কি, যে আমরা একটা অবস্থানে আছি, এটা হচ্ছিল এই অবস্থান। তো এটা হচ্ছিল তোমার বাড়ির জায়গা অথবা এই অবস্থান। তো এই অবস্থান থেকে তোমার স্কুল হয়তোবা 1 কিলোমিটার দূরে বি অবস্থানে। তো তোমার স্কুল যে তোমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে বি অবস্থানে, এই যা স্কুল যে তুমি কাউরে বলবে যে আমার স্কুল আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে এই অবস্থান থেকে বিতে। তো তুমি তারে যদি শুধু বলো যে আমার বাসা থেকে আমার স্কুলটা 1 কিলোমিটার দূরে, তাইলে সে তোমার স্কুলের ডিরেকশন পাবে না। কারণ তার এই স্কুলের ডিরেকশন পেতে হলে অনেকগুলো দিক আছে, এই দিক ওই দিক এই দিক এই দিক এই দিক, কতগুলো দিক আছে, সবগুলো দিকে আছে 1 কিলোমিটার বরাবর সারফেস। বাট তোমাকে এই স্কুলের মেইন ডিরেকশন বলে দেওয়ার জন্য তাকে দিক পাশাপাশি মান বলে দিতে হবে। বলতে হবে যে আমার স্কুল আমার এই অবস্থান থেকে 1 কিলোমিটার দূরে উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে অথবা উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে অথবা যে কোনো একটা দিকে। তোমাকে বলে দিতে হবে যে উত্তর পশ্চিম দিকে 1 কিলোমিটার, এই অবস্থান থেকে উত্তর পশ্চিম দিকে 1 কিলোমিটার আপনি যদি হেঁটে আসেন তাহলে পেয়ে যাবেন হচ্ছিল আমাদের স্কুল। তাই না ভাইয়া? এই যে এক্সাম্পল গুলো, তো কোন একটা মানকে বা কোন একটা ডিরেকশনকে বোঝানোর জন্য দুইটা প্যারামিটার দরকার হয়েছে। প্রথমে দরকার হয়েছে কি মান, মান কত কিলোমিটার, এই জায়গায় আমরা লিখছি কত, 1 কিলোমিটার, 1 কিলোমিটার মান দরকার হয়েছে। এট দ্য সেম টাইম এটা কোন দিকে আছে, কোন দিকে আছে, উত্তর দিকে আছে। তাই না? দিক কিভাবে নির্ণয় করে? আমরা জানি যে উপরের দিক সবসময় উত্তর হয়, উত্তর। তাই না? এই দিক তাহলে কি হওয়া উচিত, উত্তর দক্ষিণ। এটা কি হওয়া উচিত, এটা হওয়া উচিত পশ্চিম। আর এটা কি পূর্ব।
এই দেখতে পশ্চিম দিক আছে, যাই হোক, তো এই অবস্থান বিতে, এ থেকে বি কত পশ্চিম দিকে আছে 1 কিলোমিটার দূরে, তাই না? তো এই দিক বরাবর যদি যাওয়া যায় 1 কিলোমিটার দূরে, তাইলে স্কুলটাকে পাওয়া যাবে। তো এই যে প্যারামিটার, দুইটা প্যারামিটার কোন একটা কোয়ান্টিটি বোঝানোর জন্য দরকার হয়, তাকে বলা হচ্ছিল ভেক্টর। আর যাকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই যথেষ্ট, তাকে বলা হচ্ছিল স্কেলার রাশি। ফর এক্সাম্পল ভর। ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি, এটা হচ্ছিল ভেক্টর। ভেক্টর। আর এরপরে থাকবে হচ্ছিল স্কেলার। স্কেলার। স্কেলার, স্কেলার কি, স্কেলার দ্বারা প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই যথেষ্ট। ফর এক্সাম্পল কি, যে ওয়েট, এই যে একটা বস্তু, এরা আমরা সুতায় বেঁধে ঝোলায় রাখছি একটা সারফেসের সাথে। তো এই বস্তুর ভর কত, ওজন কত, ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু কত, এম জি। তো এই বস্তুর ওয়েট দেওয়া আছে লেটস সে কত নিউটন, তুমি ধরে নিতে পারো যে কোনো কিছু। এই বস্তুর ভর হচ্ছে হলো 10 নিউটন। 10 নিউটন বল বা ভর, এই বস্তুর ওয়েট 10 নিউটন, তাই না? যদি 10 নিউটন হয়, তাইলেই তুমি কিন্তু একটা প্যারামিটার দিয়ে বুঝাইতে পারো যে এই বস্তুর ওজন হচ্ছিল 10 নিউটন, অথবা ভর কোন একটা বস্তু, তাহলে তুমি ব্যালেন্স বা স্প্রিং নিত্যের উপরে রাখছো, যার ভর হচ্ছিল কত, 10 কেজি। তুমি বুঝাইতে পারো এই 10 কেজি দ্বারাই বুঝাইতে পারো এর ভর 10 কেজি। এই একটা মান দিয়ে দিলে পরেই আমরা প্রেডিকশন করতে পারি যে এই বস্তুর ভর বা ওয়েট 10 কেজি অথবা 10 নিউটন। বাট এই যে দিক, এই যে প্যারামিটারটা যেটা ছিল ভেক্টর রাশির ক্ষেত্রে, সেটাকেই শুধু মান বলে দিলে হয়েছে, হয় নাই, সেটাকে মান বলার পাশাপাশি দিককেও বলতে হয়েছে। তো এই যে যেটাকে মান পাশাপাশি দিক দ্বারা প্রকাশ করা হয়, তাকে বলা হচ্ছিল ভেক্টর রাশি। আর যেটাতে শুধুমাত্র মান দরকার হয় প্রকাশ করার জন্য, তাকে বলা হচ্ছিল স্কেলার রাশি। বুঝতে পারছি? চলো আমরা এগিয়ে যাই আরো একটু সামনে। এর পরবর্তীতে আমরা এগিয়ে যাব কোন দিকে, বেগের সূত্র। তো এই জায়গায় থেকে শুরু হবে হচ্ছিল ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো। প্রথমেই থাকবে হচ্ছিল বেগের সূত্র। বেগের সূত্র কি, তো চলো আমরা বেগের সূত্র দেখিলেই। তো লেটস আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছিল এম। এই বস্তুর উপরে যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি, এতে করে বস্তুটি এস পরিমাণ সরে, এস, এই এস হচ্ছিল ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো প্রথমেই বস্তুর আদি বেগ কত, ইউ, শেষে বস্তুর বেগ কত হয়েছে, ভি। তো এই জায়গায় বস্তুর ওজন কত, এম। তো বস্তু শুরুতে ছিল এ অবস্থান, তো এর উপরে যদি আমরা বল প্রয়োগ করি টি সময়ে, বস্তুটি এ থেকে বিতে পৌঁছায়। এবং বস্তুটি এ থেকে বিতে পৌঁছানোর জন্য এ ত্বরণে গেছে, এ সমত্বরণ, এ সমত্বরণে এ পরিমাণ বল প্রয়োগ করায় বস্তুটি এ সমত্বরণে এ থেকে বি অবস্থানে পৌঁছাইছে, এবং কি পরিমাণ সময় নিয়েছে, টি। তো এই টি যদি সময় নাই, তাইলে এই বস্তুটি এফ পরিমাণ বল প্রয়োগ করা, স্থির বস্তু, প্রথমে আদিবেগ কত ছিল, ইউ, স্থির বস্তুকে এফ পরিমাণ বল দিছি, এর কারণে বস্তুটি টি সময়ে এ ত্বরণে এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছাইছে। তো এইবার কথা হচ্ছে যে বস্তুর এই শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি, এই শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি আসলে কত হয়েছে। তো চলো তো ভাইয়া দেখি তো এই শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি আসলে কত কত হয়েছে। তো আমরা জানি যে শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি বের করার সূত্র v ইকুয়াল টু ইউ প্লাস এ টি। কি ইউ কি, আদিবেগ, কত বেগে যাত্রা শুরু করছে, পাশাপাশি এ কত ত্বরণে সে চলমান ছিল, গতিশীল ছিল, এবং সেই সাথে কত সময়ে এ থেকে বি অবস্থানে পৌঁছাইছে। তাইলে শেষ বেগ আমরা পেয়ে যাবো কত, v ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ইউ কি, ইউ হচ্ছিল আদিবেগ, এ হচ্ছিল কি ত্বরণ বা এক্সেলারেশন, আর টি হচ্ছিল টাইম। তো চলো আমরা প্রত্যেকটা প্যারামিটারকে খুব সুন্দর মতো লিখে রাখি। ভি হচ্ছিল ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ, শেষ বেগ ইউ, ইউ হচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটি,
ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ। আদিবেগ আর এ হচ্ছিল এক্সেলারেশন, এ ফর এক্সেলারেশন। এক্সেলারেশন বা ত্বরণ। আর টি তো সবাই জানি আমরা, টি হচ্ছিল টাইম, টাইম বা সময়, টাইম বা সময়। টি কি? টি হচ্ছিল টাইম বা সময়। এ হচ্ছিল এক্সেলারেশন, বি হচ্ছিল ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছিল এক্সেলারেশন আর টি হচ্ছিল টাইম। ওভারঅল এইভাবে আমরা বের করতে পারবো হচ্ছিল ফাইনাল ভেলোসিটি কিভাবে বের করে। তো এই জায়গা থেকে ভাইয়া যদি খুব সুন্দর মতো আমরা একটা ম্যাথ করে রাখি, দেখো তো ভাই এই জায়গা থেকে কিভাবে ম্যাথ করা যায়। যে এই যে বস্তু, এই বস্তুটির আদিবেগ, শুরুতে বস্তুর বেগ কত ছিল? 0 ধরে নিছি আমরা 0। বস্তুর শেষ বেগ কত হয়েছে? ফাইনাল ভেলোসিটি কত দূর পর্যন্ত পৌঁছাইছে? তার ফাইনাল ভেলোসিটি পৌঁছাইছে লেটস সে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এবং এই বস্তু এ থেকে বি তে পৌঁছাইতে কতটা সময় নিছে? ধরতে পারো তুমি 5 সেকেন্ড, 5 সেকেন্ড। এই ত্বরণ কি দেয়া আছে? ত্বরণ, ত্বরণ কিন্তু দেয়া নাই। তো এই ত্বরণ কিন্তু এই জায়গায় থেকে বের করে নেওয়া যাবে। ত্বরণ বের করার ফর্মুলা কি? a = b - u/t। বসাও, এই শেষ বেগ বসাইতে পারো তুমি 10 আর আদিবেগ তো 0, এই জায়গায় থেকে তুমি এক্সেলারেশন পেয়ে যাবে, তাই না? তো যদি ত্বরণ দিয়ে দেওয়া যায় তাইলেও বের করা যাবে, আর ত্বরণ না দিয়ে থাকলেও শেষ বেগ আর আদিবেগ দেওয়া থাকলেও পারা যাবে। তো বলো তো এই জায়গায় কি? শেষ বেগ কত? 10, আদিবেগ কত? 0, আর সময় কত? 5 সেকেন্ড, 5। তাইলে কত হচ্ছিল? 10/5 কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই ফর্মুলাই থেকে যদি আমরা ফাইনাল ভেলোসিটি বের করতে চাই, ফাইনাল ভেলোসিটি v = u + at। ইউ এর মান কত? ইউ তো 0, আর এ কত? এ হচ্ছিল 2, টি কত? 5 সেকেন্ড। তার মানে কত? 10। ও সরি ভাই, আমরা তো ফাইনাল ভেলোসিটি শেষ বেগ তো দিয়েই রাখছি, তাইলেই তো আমরা 10ই পেয়ে যাচ্ছি না। আমরা এই শেষ বেগটাই বের করতে চাই, আমরা এইটাকে চেঞ্জ করি এবং ত্বরণটাকে দিয়ে রাখি, এই ত্বরণ দিয়ে রাখি। ত্বরণ হয়তো বা কত? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাইলে যদি আমরা শেষ বেগ বের করতে চাই, v = u + at। তো আদিবেগ কত? এই কাছে আদিবেগ ছিল 0, আর এ কত? 2.5, 2.5 ইন্টু টি কত? টি হচ্ছিল 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তাইলে গুণ করাও, 5 2 দ্বারা গুণ করাইলে কত হয়? 10, আর এই 5 দ্বারা 0.5 দ্বারা 5 গুণ করাইলে কত হচ্ছিল? অর্ধেক হয়, তার মানে 12.5, 12.5। ফলাফল আসবে হচ্ছিল 12.5। এই হচ্ছিল অ্যান্সার। কিভাবে করতে হয়? 0.5, কোন একটা সংখ্যাকে 0.5 দ্বারা ভাগ করাই গুণ করাইলে ফলাফল তার অর্ধেক হয়। হতে পারে যদি 10, যদি গুণ করাও তাইলে আসবে কত? 5। এই 0.5 মানে কত? 1/2। এর সাথে যদি তুমি 10 কে গুণ করাও কত আসে? 5। বুঝতে পারছি এই 0.5 দ্বারা কিভাবে ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো সোফার আমরা এগিয়ে যাই আরো একটু সামনে। তো ভাইয়া এই ক্লাসটাই তোমার বেসিক। এর আগে তুমি কখনোই কোনো ক্লাস করো নাই ফিজিক্সের অথবা এই গতির উপরে, বাট এই একটা ক্লাস যদি তুমি দেখো তাইলেই তোমার লাইফে আর কোনো ক্লাস করতেই হবে না। তো এই একটা ক্লাসের ভিতরেই সবকিছু আছে, একদম সবকিছু। আর এত এত শর্টকাট টিক্স ব্যবহার করা হবে আজকের ক্লাসে, যা তোমার মাথা নষ্ট করে দেবে। তুমি দেখবে যে আসলে এটা কি হচ্ছে। তো চলো আমরা এগিয়ে যাই পরবর্তী টপিক। প্রথমে দেখলাম আমাদের হচ্ছিল ফাইনাল ভেলোসিটি বের করার দুইটা ফরম্যাট থাকে, একটা দেখছি। এরপরে এই কেসে আসলে সময় গিভেন থাকে, পরবর্তী কেস এই সময় গিভেন থাকবে না, সময়কে সরাই দেব আমরা। সময়কে সরাই দেওয়ার পরে এই জায়গায় থাকবে কি? এস বা ডিসপ্লেসমেন্ট। প্রথমবার আছে সময়, সময়কে এর পরের বার স্কিপ করা হবে। তো এইবার কথা হচ্ছিল যে এই সরণ, এই সরণটা আমরা কিভাবে বের করব? সরণ। তো চলো আমরা সরণ বের করি। এই যে সরণের জিনিসপত্র কিন্তু আমরা লিখে রাখছি, পরবর্তী টপিক সরণের সূত্র। তো সরণ কি? সরণ মানে কি? ডিসপ্লেসমেন্ট, তাই না? ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো সরণ ইকুয়াল টু এস, ডিসপ্লেসমেন্ট
Displacement is equal to average velocity into time. Displacement into average velocity ভাই আমরা একটু শর্ট ফর্মে লিখি a for a, average v for velocity, average velocity into time. টাইম কি t তে সময়। তো ডিসপ্লেসমেন্ট কে প্রকাশ করা হয় কি দ্বারা, s দ্বারা। আর এভারেজ ভেলোসিটি কি, এভারেজ ভেলোসিটি হচ্ছে গড় বেগ v প্লাস u বাই 2, অথবা তুমি এর এক্সচেঞ্জ করে বসাইতে পারো যে u প্লাস v বাই 2 সেম জিনিস ইনটু কত t। এই যে দেখো তো এই ডিসটেন্সটাকে যদি আমরা বের করতে চাই, এই সূত্রটা কিন্তু সবাই শিখছো। তো মুখস্থ ফরম্যাটকে এক্সচেঞ্জ করো, আমরা এখন কিভাবে দেখবো যে এইগুলো বের করতে হয়। তো এই s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। তো এই ইউ তো এই জায়গায় আমরা জানি, এই ভি কে এই জায়গায় থেকে এক্সচেঞ্জ করে বসাও, এই ভি কে সরায় দাও কোন জায়গায় থেকে, ভি ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এই ভি কে এক্সচেঞ্জ করো ওই জায়গায় থেকে, এক্সচেঞ্জ করলে কি পাওয়া যাবে, ইউ প্লাস ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই 2 ইনটু টি, 2 ইনটু টি। তো পরবর্তী লাইন, তো এই জায়গায় এই ইউ আর ইউ যোগ করলে কত হয়, 2 ইউ প্লাস এ টি ইনটু কত টি ডিভাইডেড বাই 2। তো এই টি দ্বারা সবগুলোরে গুণ করাই দাও, তাহলে কত হয় 2 ইউ টি ডিভাইডেড বাই 2 প্লাস এ টি স্কয়ার বাই 2, 2 হইছে এ টি স্কয়ার বাই 2, তাই না? তো চলো তো যদি এ টি স্কয়ার বাই 2 হয়, তাইলে এই জায়গায় থেকে এই 2 আর এই 2 কাইটা দেওয়া যায়, এই 2 আর এই 2 কাইটা দিলে বাঁচে কত, ইউ টি প্লাস এই 1 বাই 2 ইউ টি স্কয়ার বাই 2 কে 1 বাই 2 লেখা যায়, 1 বাই 2 এ টি স্কয়ার। এটা কি সরণ বা ডিসপ্লেসমেন্ট। আমরা সূত্র পাইছি যে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার কিভাবে আসে, এই ভ্যালুগুলো এক্সচেঞ্জ করলে পরে এই সূত্র আসে। তো ভাইয়া তুমি এতদিন পর্যন্ত এই সূত্রগুলো শুধুমাত্র মুখস্থই শিখছো, ওই দিন শেষ। আমরা এখন সবগুলোকে ধরে ধরে শিখবো যে কিভাবে এই সূত্রগুলো আসছে। বুঝতে পারছো কিভাবে আসছে, যে আমরা জানি ডিসপ্লেসমেন্ট বা সরণ ইকুয়াল টু হচ্ছে এভারেজ ভেলোসিটি ইনটু টাইম, গড় বেগ ইনটু সময়। তো গড় বেগ কি, দুইটা প্যারামিটার থাকে, শেষ বেগ এবং আদি বেগ, দুইটা বেগের যোগফল, পাশাপাশি দুইটা প্যারামিটার দ্বারা ভাগ করাইছি 2, তাহলে গড় বেগ পেয়ে গেছে। আমরা ওর সাথে যদি সময়কে গুণ করাই, তাইলে আমরা পেয়ে যাবো হচ্ছিল ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। তো এই ভি কে আমরা এক্সচেঞ্জ করে বসাইছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই জায়গায় থেকে আমরা পাইছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এই ভি কে যদি আমরা এক্সচেঞ্জ করে বসাই, তাহলে ইউ প্লাস এটি, ইউ এর সাথে ইউ কে যোগ করাইলে কত হয়, 2u প্লাস এটি, আর এই টি দ্বারা আমরা পরবর্তীতে গুণ করে দিয়েছি, সবগুলোকে গুণ করে দিয়েছি 2ut ডিভাইডেড বাই 2 আর a t স্কয়ার ডিভাইডেড বাই 2, 2 কাইটা দিয়েছি, আমরা পাইছি হচ্ছে ut প্লাস হাফ a t স্কয়ার। এই গেল আমরা হচ্ছে প্রথম ফরম্যাট পেয়ে গেলাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো এইবার দায়িত্ব হচ্ছে আমরা এই সময়কে সরায় দেব, এই সময়কে সরায় দে ফর্মুলা আরো একটা পাবো। আমরা জানি যে শেষ বেগ ফাইনাল ভেলোসিটি বের করার মোট দুইটা সূত্র থাকে, একটা সূত্রই সময় উপস্থিত থাকে, আর একটা সূত্রই সরণ উপস্থিত থাকে। আমরা সবগুলো এর পরে প্রমাণ করার পর লিখে দিচ্ছি। তো চলো আমরা এগিয়ে যাই এই জিনিসটা মুছে দিয়ে। তো ভাই এই যে সূত্রটা আমরা মাত্রই পাইছি, এই সূত্রের পরিস্থিতি গুলো কি কি আসলে, এই সূত্রের পরিস্থিতি হচ্ছিল এস, এস হচ্ছিল সরণ বা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বা সরণ কতটুকু সে সরছে। ইউ ইউ তো মাত্রই কিন্তু আমরা লিখছিলাম, ইউ হচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ, ইউ হচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ, আদিবেগ। আর কি আছে, টি, টি কিন্তু আমরা সবাই জানি, টি হচ্ছিল টাইম বা সময়, টি কত, টি হলো টাইম, টাইম বা সময়। ভাইয়া আমি এমন ভাবে পড়াচ্ছি যাতে করে তুমি এর আগে যদি কখনোই ফিজিক্স না পড়ো, তারপরেও যাতে তুমি বুঝতে পারো। আর এ হচ্ছিল এক্সেলারেশন বা ত্বরণ। আর এই একটা ক্লাস ভাইয়া তুমি যদি এই ক্লাসটা নিজে নিজে করতে যাও বা এই অধ্যায়টা নিজে নিজে পড়তে যাও, তাইলে যে তুমি প্যারা খাবে
নিচে তো 1 মাসের প্যারা। আর এই ক্লাসটা যদি তুমি আমার সাথে করতে থাকো বা এই লাইভের সাথেই করতে থাকো, তাইলে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টার ভিতরে তাহলে তুমি তোমার পুরো অধ্যায়টাকে কভার করে ফেলতে পারবে, তাই না? বা তোমার দায়িত্ব কিন্তু সুন্দর মতো ক্লাসটাকে শেয়ার করে দেওয়া এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে দেওয়ার ধারাটাকে অব্যাহত রাখা। আর আমি জানি আমার প্রত্যেকটা স্টুডেন্ট গুড গাইস সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এগিয়ে দেওয়ার ধারাটাকে অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। তো হলো এই হচ্ছিল এক্সেলারেশন বা ত্বরণ। এক্সেলারেশন বা ত্বরণ। আর কি থাকে? টি তো টাইম, আমরা কিন্তু লিখেই রাখছি যে টি হলো টাইম। ওভারঅল বুঝতে পারছি কোনটারে কি বলে। ই হচ্ছিল আদিবেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছিল ডিসপ্লেসমেন্ট, এ হচ্ছিল এক্সেলারেশন, আর টি হচ্ছিল সময়। সবকিছুই গিভেন। ভাইয়া বুঝতে পারছি সবকিছু? চলো, যদি আমরা বুঝে থাকি চাইলে আমরা এগিয়ে যাই আরো একটু সামনে। ফাইনাল ভেলোসিটি বের করার মোট আরো একটা ফর্মুলা থাকে, সেই জায়গায় সময় অনুপস্থিত থাকে এবং ডিসপ্লেসমেন্ট বা সরণ উপস্থিত থাকে। এই সরণ, তো সরণের বের করার ফর্মুলা কিন্তু আমরা বের করে ফেলতে পারছি, তাই না? তো চলো আমরা ওই সূত্রটাই কিভাবে বসাবো। এই সরণের সূত্রটাই এস ইকুয়াল টু আমরা কি পাইছি? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তো বসাও এই টি কে এক্সচেঞ্জ করব, আমরা টি কে সরাই দেব। কিভাবে টি কে সরাবো? ওই যে ফর্মুলা আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ, ভাই আমরা একটু সাইডে লিখি যে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তো এই টি কে যদি আমরা সরাই দেই, টি ইজ ইকুয়াল টু কত আছে? ভি মাইনাস ইউ বাই এ, ভি মাইনাস ইউ বাই এ, তাই না? এই টি কে সরাই দাও, এই টি এর জায়গায় সব জায়গায় বসা হচ্ছিল ভি মাইনাস ইউ বাই এ। ইউ ভি মাইনাস ইউ বাই এ প্লাস ভি মাইনাস ইউ বাই এ প্লাস হাফ। হাফ তো থাকবেই, এর জায়গায় বসাও এ, এবং টি স্কয়ারের জায়গায় এই ফর্মুলাটাকে আবার বসাও। টি স্কয়ারের জায়গায় বসাইলে কি হচ্ছে? ভি মাইনাস ইউ হোল স্কয়ার ডিভাইডেড বাই টি স্কয়ার। সরি, টি স্কয়ার না, এ স্কয়ার। এই জায়গায় তো এ আছে, এ স্কয়ার। তো দেখো তো এখন অনেকগুলো প্যারামিটারকে তুমি কেটে দিতে পারো। এই জায়গায় আছে কয়টা? একটা এ, এই জায়গায় আছে কয়টা? দুইটা। এই জায়গায় আছে কয়টা? একটা এ। তো ইউ কে উপরের সাথে গুণ করাই দাও, তাহলে আছে কত? ইউ ভি মাইনাস ইউ আর ইউ গুণ করাইলে কত হয়? ইউ স্কয়ার ডিভাইডেড বাই এ প্লাস এই 2a। এইটা কি সূত্র ভেঙে ফেলো, a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মানে b স্কয়ার মাইনাস 2 ইউ বি প্লাস b স্কয়ার। b কি? ইউ, ইউ স্কয়ার ডিভাইডেড বাই এই a আর সাথে 2 আছে কত? 2a। ওভারঅল বুঝছো বিষয়টা কিভাবে হয়েছে? যে এই ইউ তো এই গুণ অবস্থায় আছে, উপরে গুণ করাই দিছি। ইউ ভি এর সাথে গুণ করে হয়েছে হচ্ছিল ইউ ভি, ইউ এর সাথে গুণ করাইলে হচ্ছিল ইউ স্কয়ার। নিচে তো এ আছেই, হাফ আর এ আর এ। এই জায়গায় দুইটাই আছে, এই জায়গায় একটাই আছে। একটাই কেটে দিয়ে একটাই পাইছি আমরা। এই জায়গায় আমরা পাইছি কত? 2। তো ইউ মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র ফলাইছি, ইউ মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র ভেঙে দিছি। এরপরে আমরা পাই গেছি এইটা। তো এই জায়গায় আছে 2a, এই জায়গায় আছে শুধু এ। তো এই জায়গায় 2a মেলানোর জন্য এই জায়গায় একটা জোর করে এ দেবো আমরা। এ দিয়ে উপরে 2 দেবো আমরা এবং উপরে 2 দ্বারা গুণ করাই দেবো। তো যদি উপরে 2 দ্বারা গুণ করাই দেয়, অনেকটা ত্রিকোণমিতির মতো। যদি উপরে গুণ করাই দেয় তাহলে বাসে কত? 2 ইউ ভি প্লাস সরি মাইনাস 2 ইউ স্কয়ার প্লাস ইউ এস বি স্কয়ার মাইনাস 2 ইউ ভি প্লাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই ওই একটা কমন নেব আমরা 2a। তাইলে প্লাস 2 ইউবি মাইনাস 2 ইউবি শেষ। এই জায়গায় মাইনাস 2 ইউ স্কয়ার, এই জায়গায় প্লাস 2 এ স্কয়ার। একটা বাদ দিলে বাঁচে কত? একটা। আর এই জায়গায় শুধুমাত্র আছে বি স্কয়ার, তাই না? তো দেখো তো এই জায়গায় বাঁচে কত? বি স্কয়ার মাইনাস দুইটার থেকে একটা বিয়োগ করাইলে, একটার থেকে দুইটা বিয়োগ করলে বাঁচে হচ্ছিল মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a। আর এই প্রত্যেকটা কেসে কিন্তু এস গিভেন ছিল, এস, তাই না? তো এই জায়গায় তুমি সাইড চেঞ্জ করো, এই বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছিল 2as এর সাথে গুণ করাই দিছি। তো আমাদের দরকার হচ্ছিল এই ভি বের করা। তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু বাসে কত? ইউ স্কয়ার প্লাস 2a, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তো আমরা কিন্তু সবাই জানি এই ভি কি? ভি হচ্ছিল শেষ বেগ,
ইউ কি, ইউ হচ্ছিল আদিবেগ, টু টু হচ্ছিল কনস্ট্যান্ট, এ কি এক্সেলারেশন, আর এই এস সবগুলো কিন্তু আমি লিখে লিখে পড়াইছি। এস হচ্ছিল ডিসপ্লেসমেন্ট বা সরণ, এই যে ডিসপ্লেসমেন্ট বা সরণ। ওভারঅল বুঝতে পারছি বিষয়টা কিভাবে কাজ করে। এই সূত্র তো এই জায়গায় দেখো, তো এই জায়গায় কি টাইম উপস্থিত আছে? টাইম উপস্থিত নাই। তো আমরা সবাই সূত্র মুখস্থ করে পরীক্ষার হল অব্দি পৌঁছাই। তো এতে করে কি হয়, সরি ভাইয়া, এতে করে হয় হচ্ছিল যে আমরা কখন কোন ফরম্যাটে কোন সূত্রটা অ্যাপ্লাই করব বা প্রয়োগ করব, এটা আসলে আমরা ধরতেই পারি না। তো কেন ধরতে পারি না? কারণ আমরা পুরো ফরম্যাটটা আসলে জানি না, তাই আমরা আসলে ধরতে পারি না। তো যদি তুমি পুরো ফরম্যাটটা জানো, তাইলে তোমার সূত্র বা কোন ফরম্যাটে কোন সূত্রটা ইউজ করবে সেটা ধরতে পারা অনেক বেশি ইজি হয়, তাই না? তো আমরা সবকিছু ওভারঅল শিখছি যে কিভাবে যে এই এস থেকে টাইমকে রিমুভ করছি, কিভাবে এই যে এই জায়গায় থেকে টাইম রিমুভ করছি, সবগুলো মান ইনপুট দিছি, আমরা এই জায়গায় গুণ করাইছি, ফলাফল এই জায়গায় থেকে সূত্র বসাইছি, সূত্র বসায় ভাঙা দিছি, ত্রিকোণমিতির মতো এই জায়গায় একটু জোর করে আমরা উপরে নিচে 2 আনছি, 2 এনে গুণ করাই দিছি, শেষ পর্যন্ত আমরা এটাকে কমন নিছি। কমন নেওয়ার পর সবগুলো কাটাকাটি যাওয়ার পর বাসে হচ্ছিল ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু 2s, প্রত্যেকটা ক্ষেত্রে এস কমন ছিল। তো এই শেষ পর্যন্ত দাঁড়ায় ভি ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। বুঝতে পারছি ভাইয়া? এই গেল সবগুলো সূত্র। আর এই সবগুলো সূত্র কোনটারে কি বলে? এই ভি, ভি হচ্ছিল শেষ বেগ, ইউ, ই হচ্ছিল আদি বেগ, এস হচ্ছিল সরণ, আর এই হচ্ছিল এক্সেলারেশন বা ত্বরণ। সোফার এনাফ সেল অনেক পড়ছি আমরা। এইবার আমরা এই জিনিসপত্রগুলো কখন কোনটায় কোন কেসে অ্যাপ্লাই করব সেই জিনিসপত্রগুলো শিখবো। চলো আমরা পুরো বোর্ডটাকে আরো একবার মুছে দিয়ে পরিষ্কার করে নেই। আমাদের সাথে অনেক অডিয়েন্স যুক্ত আছে। তো ভাইয়া, যারা যারা আমাদের সাথে যুক্ত আছে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, তাই না ভাইয়া? আমাদের সাথে অনেকেই যুক্ত আছে। জুবায়ের, জুবায়ের হাসান, ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আন্তরিক ধন্যবাদ। এটা অনেক বড় পাওয়া যে তুমি আমাদের সাথে যুক্ত আছো। পাশাপাশি আরো অনেকেই যুক্ত আছে যাদের নাম আমি আসলে এই মুহূর্তে নিতে পারতেছি না। তো চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে, কিভাবে এই জিনিসপত্রগুলো কোথায় কোন কেসে ব্যবহার করব। সুন্দর। চলো আমরা প্রত্যেকটা কেস বাই কেস দেখবো। যে প্রথম সূত্র আমরা পাইছি কি, ভি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তো যখন কোন একটা কেসে সময় উপস্থিত থাকবে তখন এই সূত্র। পরবর্তী সূত্র আমরা পাইছি কি, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। আর এই সরণের সূত্র একটাই থাকে, সরণের সূত্র এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই সরণের সূত্র এক্সচেঞ্জ করা যায় না, সরণের একটাই সূত্র। তো কোন কেসে কোনটা উপস্থিত থাকবে দেখো তো। যদি কোন একটা বস্তু এতে আছে, এই বস্তুটা বিতে যাবে, বিতে পৌঁছাবে কি কারণে? যদি এর উপরে যদি আমরা একটা ফোর্স দেই এফ, এবার হচ্ছিল বাহ্যিক বল, এই জায়গায় ঘর্ষণ বল, ওইগুলো আমরা কাউন্টে নিচ্ছি না, আমরা এই জিনিসটা দেখতেছি, এ থেকে বিতে যাবে। যদি প্রত্যেকটা কেসেই এই ত্বরণ কিন্তু উপস্থিত, তুমি দেখো এই জায়গায়ও ত্বরণ আছে, উপরের সূত্রেও ত্বরণ আছে। যদি তুমি শেষ বেগ বের করতে চাও তাহলে তোমার ত্বরণ লাগবেই লাগবে। দুইটা কেসেই ত্বরণ উপস্থিত, বাট একটা কেসে, এই কেসেও কিন্তু আদিবেগ উপস্থিত, এই কেসেও আদিবেগ উপস্থিত। এট দ্য সেম টাইম এই কেসে আছে সময়, আর এই কেসে আছে হচ্ছিল সরণ, তাই না ভাইয়া? তো যখন তুমি একটা শেষ বেগ ফাইনাল ভেলোসিটি বের করতে যাবে, যখন তুমি দেখবে যে সরণ উপস্থিত আছে, তখন তোমার জন্য এই সূত্র। তো লেটস সে দেখো তো এই বস্তুটা এই দিক থেকে যাওয়ার জন্য এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এ থেকে বি তে পৌঁছাইছে, প্রথম বস্তুর আদিবেগ ছিল ইউ, শেষ বেগ হইছে হচ্ছিল বি, তাই না? এই শেষ বেগ কত? এই শেষ বেগ বের করার যদি সূত্র বের করতে চাও, এই তাইলে যদি সরণ দেয়া থাকে তাইলে তোমার জন্য হচ্ছিল এই ফর্মুলা। আর যদি টাইম দেয়া থাকতো, এই সরণের পরিবর্তে এই জায়গায় টি দেয়া আছে, টি, তখন কোন ফর্মুলা? তখন বসাইতে হইতো এই ফর্মুলা, তাই না? যদি সময় উপস্থিত থাকে তাইলে প্রথম ফর্মুলা, আর যদি সময় অনুপস্থিত থাকে তাইলে দ্বিতীয় ফর্মুলা। বুঝছি সোফার কখন কোনটা বসাইতে হবে। আর এই যে ডিস্টেন্সটা কিভাবে বের করবো? অলওয়েজ সেম, ডিস্টেন্স বের করার একটাই সূত্র, সেটা হচ্ছিল এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা এক্সচেঞ্জ করা যায় না, এটা একটাই সূত্র। প্রপার বুঝছি? এই পর্যন্ত বুঝে থাকলে ভাই তুমি কিন্তু সেরা, তাই না? তো চলো এবার সরণের সূত্র শেষ, সরণ শেষ, বেগও শেষ, এইবার আমরা দেখবো চলো ত্বরণ।
তো এই যে যে ত্বরণে বস্তুটা এ থেকে বিতে পৌঁছাবে, এই ত্বরণটা আসলে আমরা কিভাবে মেজার করব বা পরিমাপ করব, বের করব কিভাবে? তো এই ত্বরণকে আমরা এবার প্রিসাইজলি একটু দেখি। ত্বরণ বা এক্সেলারেশন, ভাই আমরা বাংলা লিখবো না ইংলিশ লিখবো? চলো আমরা ইংলিশ লিখি। এক্সেলারেশন বা ত্বরণ, তো ত্বরণ ইজ ইকুয়াল টু কি? ত্বরণ এক্সেলারেশন ইজ ইকুয়াল টু সেন্ডিং ভেলোসিটি বাই টাইম। Acceleration is equal to change in velocity by time. Change in velocity. Velocity by time. তো এই জিনিসটা যদি আমরা বাংলায় এক্সচেঞ্জ করি, ত্বরণ ইজ ইকুয়াল টু ত্বরণ ইজ ইকুয়াল টু হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময়। আমি আবার বাংলা লেখায় মাঝে মাঝে প্যারা খাই। বেগের পরিবর্তন বাই সময়, তো এরে কিভাবে লেখা হয়? এরে ত্বরণ ইজ ইকুয়াল টু এ পরিবর্তিত বেগ কি? চলো ভাইয়া আমরা খুব সুন্দর এক্সাম্পলটাই নেই। ওই যে শুরুর এক্সাম্পলটা যেরকম ছিল, বস্তুটা এ থেকে বিতে পৌঁছাবে টি সময়ে, এ থেকে বিতে পৌঁছাবে, এ থেকে বিতে পৌঁছাবে। এখন কত ত্বরণে পৌঁছাবে, তাই না? সেইটা হচ্ছে দরকার আমাদের। এই ত্বরণ কি আমরা জানি না, টি কিন্তু আমরা গিভেন দিয়ে রাখছি। তো বস্তুর শুরুতে ভর কত থাকে? এম, শেষে বস্তুর ভর এম। বাট বস্তুর শুরুতে বেগ থাকে আদি বেগ ইউ এবং শেষ বেগ হয় হচ্ছে ভি, তাই না? তো এই কেসে এই ত্বরণ কিভাবে বের করব? ত্বরণ ইজ ইকুয়াল টু চেঞ্জিং ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ কত? চেঞ্জ বা পরিবর্তন কিভাবে মেজার করে? পরিবর্তন বা চেঞ্জ ইজ ইকুয়াল টু হচ্ছিল ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল মাইনাস ইনিশিয়াল, শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি। তো শেষ কত হয়েছে? ভি। আর আদিতে কত ছিল? ইউ। তুমি বসাও। ওরে বাপরে, শেষ কত ছিল? শেষ হচ্ছে ভি মাইনাস হচ্ছিল আদিতে কত ছিল? ইউ। আর এই জায়গায় থেকে সময় কত গেছে? টি। এই পাওয়া গেলাম আমরা হচ্ছিল ত্বরণ। এক্সেলারেশন ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো মেইনলি সূত্রটা হওয়ার কথা ছিল এরকম যে ডেল ভি ডিভাইডেড বাই টি, তাই না? এই টি কে তুমি এক্সচেঞ্জ করে বসাইতে পারো হচ্ছিল ডেল টি। ডেল ভি মাইনাস হচ্ছিল ডেল টি। ভাইয়া সরি ভাইয়া, আমি একটু কলমটাকে তুলে নেই আগে। কলম হারায় গেছে, বাপরে। বুঝতে পারছি বিষয়গুলো যে কিভাবে কাজ করে এই ত্বরণ। তো এই ত্বরণের আমরা এখন এই স্ট্যান্ডার্ড এবং আন্তর্জাতিক জিনিসপত্রগুলো আগে শিখবো। একটু মুছে দিয়ে আমরা জিনিসপত্রগুলোকে এই সাইডে কভার করি, তাই না? চলো ভাইয়া, বুঝতে পারছি তো আমরা। যদি না বুঝে আমরা আরো একবার দেখি, এর পরে জিনিসপত্রগুলো ড্র করি। তো এই ত্বরণ এই সাইডে লিখি আমরা, জায়গা তো আছেই, তাই না? তো ত্বরণের গ্রাফটা কেমন হয়? যে আমরা জানি যে ত্বরণ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ফাইনাল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। বাট আমরা কিন্তু সরল রেখার সমীকরণ জানি যে এক্স ইজ ইকুয়াল টু, সরল রেখার সমীকরণ কি? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা কি একটা সরল রেখার সমীকরণ বা হরিজন্টাল লাইন। তো তুমি যদি এই জায়গায় থেকে এক্সচেঞ্জ করে লিখতে যে ভি ইজ ইকুয়াল টু এ টি বাই বি, তো সেম জিনিস না? সেম জিনিস তুমি চেঞ্জ করে লিখতেই পারো। তো দেখো তো এই এম কি? এম হচ্ছিল ঢাল, এক্সেলারেশন ত্বরণ। এক্স কি? এক্স হচ্ছিল টি বা টাইম। আর সি কি? সি হচ্ছিল কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই জায়গায় ভি কি? ধ্রুবক, তাই না? এই ভি না, এটা হচ্ছিল ইউ। ইউ কি? ধ্রুবক। এই ভিও কিন্তু ধ্রুবক, কনস্ট্যান্ট। এই প্রত্যেকটা কেসে এই সি কি? সি হচ্ছিল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এই এক্স, হচ্ছিল ডিসপ্লেসমেন্ট, এই এক্স হচ্ছিল সরণ, তাই না?
আর এই ওয়াই হচ্ছিল ওয়াই এক্সিসে। এখন কোনটা কোন এক্সিসে বসাবো গ্রাফ আঁকার সময়? তো তুমি দেখো যে ওয়াই এক্সিসে কি আছে, ওয়াই এক্সিসে বরাবর আছে কত ভি, ভি বসাও, ওয়াই এক্সিসে ভি বসাও। আর এক্স, এই এক্স এক্সিসে কি আছে টি, এক্স এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, টি বসাও। গ্রাফ কিভাবে আঁকতে হয় টি, তাই না? আর এই ইউ এই হচ্ছিল কনস্ট্যান্ট সি, ধ্রুবক। আর এই এ কি, এ হচ্ছিল ঢাল বা ত্বরণ। এই ত্বরণটা আসলে কিভাবে মেজার করে? তো আমরা জানি যে y ইকুয়াল টু mx প্লাস c এর গ্রাফ হচ্ছিল মূল বিন্দুগামী সরল রেখা, তাই না? এটা হচ্ছিল a এর গ্রাফ। বাট আমরা কিন্তু দেখতেছি এই জায়গায় যে x y ইকুয়াল টু mx প্লাস c এটা একটা হরিজন্টাল লাইন বা সরল রেখা। বাট এই জায়গায় সরল রেখা কেন উপরের দিকে উঠছে? এটা সোজা কেন যায় নাই, নিচের দিক কেন নামে নাই? তো সরল রেখা তো সব দিকেই যাইতে পারতো, এটা তো একটা হরিজন্টাল লাইন বা সরল রেখা, তাই না ভাইয়া? তো সরল রেখা কেন উপরের দিকে উঠছে? কথা হচ্ছে যে সরল রেখা কেন উপরের দিকে উঠছে। তো এই সরল রেখা এটা সোজা দিকে নিচে উপরে দিয়ে একদম এক্স এক্সিস বরাবর কেন গেল না? সে উপরের দিক কেন উঠলো অথবা নিচের দিক কেন নামলো না? তো এই কেসটা মেজার করা হয়েছিল তার উপরে, যে চলো আমরা একটু মুছেই দেই। ত্বরণের এই কেসটা বোঝা একটু দরকার। তো কি হয় বিষয়টা, যে এটা হচ্ছে একটা গ্রাফ থাকে, এটা 0,0 বিন্দু, 0,0 বিন্দু গ্রাফের। গ্রাফের নিচের দিক কি, এটা হচ্ছে নেগেটিভ ত্বরণ, নেগেটিভ টু, উপরের দিক থেকে হচ্ছে পজিটিভ ত্বরণ, পজিটিভ টু। তো এই যে রেখাটা এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। কেন হয়েছে এই মূল বিন্দুগামী সরল রেখা, তাই না? কথা হচ্ছে সেটা কেন এক্স এক্সিস বরাবর গেল না অথবা নিচের দিকে ন্যারো ডাউন করলো না? তো এই কেসটা কখন, এই কেসটা মনে রাখবে ঠিক যখন a গ্রেটার দেন 0 হবে, তখন সেটা হবে হচ্ছে উপরের দিক বরাবর, এই দিক বরাবর, এই যে রেখা a গ্রেটার দেন 0, এই কেসে a গ্রেটার দেন 0। এট দ্য সেম টাইম যখন a ইজ ইকুয়াল টু 0, ত্বরণের কোনো খেলা নাই এই কেসে, তাইলে সেটা কি হবে, সমবেগ একদম এক্স এক্সিস বরাবর যাবে। এই জায়গায় কি a ইজ ইকুয়াল টু 0, আমরা এর পরেই দেখবো হচ্ছিল বেগের গ্রাফ, বেগের গ্রাফ সমবেগের গ্রাফ এক্স এক্সিস বরাবর দেয়। এই ত্বরণ যদি 0 হয় তাইলেই তো সমবেগ হয়, একদম এক্স এক্সিস বরাবর গেছে। আর যখন a লেস দেন 0, ত্বরণ শূন্যর থেকে ছোট, যদি শূন্যর থেকে ছোট হয় তখন সেটা কোন দিক বরাবর যায়, এই দিক বরাবর যায়। এই কেসে কি a লেস দেন 0, প্রত্যেকটা কেস বাই কেস আমরা বুঝতে পারছি, তাই না ভাইয়া? তো আমরা কিন্তু আজীবন খালি এই গ্রাফটাই জানতাম যে a ইকুয়াল টু ওই ছোট্টবেলার গল্পের মতো অনেকটা। চলো আমরা একটা স্টোরি শেয়ার করি। তো ছোট্টবেলায় আমাদেরকে কি বলা হইতো যে ঠিক তত সময় পর্যন্ত তুমি জিততে পারবে, তত সময় পর্যন্ত তুমি দৌড়াইতে পারবে, তাই না? অনেকটা ফর এক্সাম্পল সেই খরগোশ এবং কচ্ছপের গল্পের মতো, তাই না? খরগোশ এবং কচ্ছপের গল্পটা কিন্তু তুমি জানাতে, খরগোশ এবং কচ্ছপের গল্পটার প্রথম পার্টগুলোতে কি হয়, খরগোশ এবং কচ্ছপের মোট 4টা প্যারামিটার থাকে, মোট একটা প্যারামিটার আমরা জানি। তো খরগোশ এবং কচ্ছপের গল্পের প্রথম প্যারামিটার কি থাকে, যে কচ্ছপ এবং খরগোশ দুইজন এট এ টাইম রেস শুরু করে। তো খরগোশ প্রথম কেসে হেরে যায়, আমরা সবাই জানি, কারণ তিনি একটু ভুল করে বসে, কারণ সে দৌড়াইতে দৌড়াইতে মাঝপথে তা ঘুমিয়ে পড়ে, তাই সে হেরে যায়। তো খরগোশ এর পরে কচ্ছপকে দ্বিতীয় পার্টে আরো একবার বলে যে চলো আমরা আরো একবার রেস শুরু করি। তো ওই মোমেন্টে যখন খরগোশ কচ্ছপের সাথে যাত্রা শুরু করে, খরগোশ কিন্তু এর আগে একবার সেকা খাইছে, আর এর কারণে সে শুরু থেকেই খুব পিনাকাল পয়েন্টে খুব দ্রুত দৌড়াইতে থাকে এবং সে সর্বনিম্ন সময়ে জয়ী হয়ে যায়। বাট এই মোমেন্টে খরগোশও বুঝে যায় যে সব সময় লেগে থাকলেই আসলে কাজ হয় না। তো কচ্ছপ খরগোশে আরো একবার তৃতীয় পার্টে বলে যে চলো আমরা আরো একবার রেস করি। তো এই মোমেন্টে কচ্ছপ বলে কি যে চলো আমরা এইবার ডিরেকশন বা রাস্তাটাকে চেঞ্জ করব। কচ্ছপ রাস্তাটাকে চেঞ্জ করে এবং যাত্রা এট টাইম শুরু হয়। তো কচ্ছপ কিন্তু জানে যে এর আগে আমি একবার সেকা খাইছি এবং সেই কারণে সে শুরু থেকে দৌড়াইতে থাকে এবং মাঝপথে গিয়ে দেখে কি সে একটা নদী। তো সে একটা নদী দেখার পর কচ্ছপ খরগোশ তার নদী সাঁতরাইতে পারে না, সে থেমে যায়। তো সেই কেসে কি হয়, সেই কেসে কচ্ছপ ধীরে ধীরে দৌড়াইতে দৌড়াইতে নদী পর্যন্ত আসে এবং সাঁতার দিয়ে নদী পার হয়ে যায় এবং সে বিজয় হয়ে যায়। তো কচ্ছপ এত সময়ে বুঝে গেছে যে ঠিক যদি আমি জিততে চাই তাহলে প্রতিযোগীর দুর্বল মোমেন্ট গুলোকে পিক করতে পারলেই খুব সহজেই রেসে জেতা যায়। এত সময়ে খরগোশও কিন্তু বুঝে গেছে যে সবসময় নিজের শক্তির উপরে ভর করে চললেই আসলে রেসে জেতা যায় না। তো এইবার দুইজনে মিলে আরো একবার চেষ্টা করে বলে যে চলো এইবার আমরা দুইজনে মিলে আরো একবার রেস করি, তবে এইবার রেসটা হবে একটু ভিন্নভাবে। তো ভিন্নভাবে কি হবে, তো ওই একই রাস্তায়
এইবার যাত্রা শুরু হয়েছে। তো প্রথম কেসে খরগোশ কচ্ছপকে পিঠে করে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে নদী পর্যন্ত পৌঁছাইছে, এবং দ্বিতীয় পার্টে কি হয়েছে যে কচ্ছপ নদীতে গিয়ে খরগোশকে পিঠে করে নিয়ে নদী পার হয়েছে, এবং সর্বনিম্ন সময়ে তারা নদী পার হয়েছে। তো এই গল্পের মূলত স্টোরি কি, যে সব সময় আসলে আমরা যদি একে অপরের প্রতিযোগী হিসেবে কাজ করতে চাই, তাইলেই পজিটিভ ফলাফল বয়ে আনা যায় না, যতটা ইনডেন্সিফাইড ফলাফল বয়ে আনা যায় যদি আমরা একে অপরের সহযোগী হিসাবে কাজ করি। তো এর পরবর্তী দিন থেকে আমরা ওই কেসটাকে নিজেদের ভিতরে ধারণ করব, আমরা একে অপরের সহযোগী হিসেবে কাজ করব, কোনোভাবে একে অপরের প্রতিযোগী না, তাই না? তো এই জিনিসপত্রগুলো ঠিক সেম ওইভাবেই হয়েছে। তো দেখছো কেসগুলো কিভাবে কাজ করছে। তো যদি এই জিনিসপত্রগুলো আমরা বুঝে থাকি, তো চলো আমরা এগিয়ে যেতে পারি পরবর্তী টপিকের দিকে। পরবর্তী টপিক ত্বরণের কেসগুলো কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমি সবকিছু শিখাইছি। তো পরবর্তী কেসটা থেকে থাকবে সেটা হচ্ছিল সরণ বনাম সময় গ্রাফ। এইবার ঢুকবো চলো আমরা মেইন কেসগুলোতে। এই প্রিভিয়াস ইয়ার এই জায়গায় থেকে মুড কোশ্চেন ভাই, তুমি দেখলেই তোমার মাথা খারাপ হয়ে যাবে। কারণ যে এই মুহূর্তে বাংলাদেশের কোশ্চেনের প্যাটার্ন খুবই হাই। কেন হাই করতেছে? কারণ বাংলাদেশ চায় যে আন্তর্জাতিক লেভেলে নিজেদেরকে তুলে ধরতে, আর এর জন্য তুমি ওই পূর্বের নিয়মে, পূর্বে শুধু খালি ম্যাথ দিত, বাট এই মুমেন্টে কি দিচ্ছে? শুধুমাত্র গ্রাফ দিচ্ছে, কারণ আন্তর্জাতিক লেভেলের কেসগুলোতে গ্রাফই সর্বোচ্চ এফোর্ট দেয়। তো গ্রাফের জিনিসপত্রগুলোকে আমরা একদম কানায় কানায় শিখবো ইনশাআল্লাহ। তো আমাদের যাত্রা থাকবে একদম ধারাবাহিক। আর ভাইয়া তোমার কাছে অনুরোধ থাকবে আমার, সেইটা হচ্ছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেই আমরা এগিয়ে যেতে পারবো আরো একটু এক ধাপ সামনে। কারণ আমরা ওই পিতা মাতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই, যেই পিতা হয়তোবা পুরো দিন পরিশ্রম করে বাড়ি ফিরছেন এবং বুক ভর্তি আশা নিয়ে পরিবারে ফিরছেন যে আমার সন্তানটাও একদিন পুরো ওয়ার্ল্ডকে ফেস করবে। ফর এক্সাম্পল ভাইয়া, তুমি কিন্তু দেখছো যে বর্তমান রানিং মেয়র, নিউ ইয়র্ক সিটির রানিং মেয়র কিন্তু জোহরান মামদানি, যার জন্ম উগান্ডায়। আর তুমিও কিন্তু পারবে এই বাংলাদেশ থেকে পুরো ওয়ার্ল্ডকে ফেস করতে। বাংলাদেশ কিন্তু দেখায় দিছে, তাই না? আর আমি তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করি। চলো আমরা এগিয়ে যাই। সরণ বনাম সময়ের গ্রাফ। তো সরণ বনাম সময়ের গ্রাফ থেকে আমরা কি পাই? সরণ বনাম সময়ের গ্রাফ থেকে আমরা বেগ পাই। সরণ বনাম সময়ের গ্রাফ। সরণ বনাম সময়ের গ্রাফ। চলো খুব সুন্দর মতো আমরা এগিয়ে যাই। তো সরণ বনাম সময়ের গ্রাফে কি থাকে? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিস থাকে। এই অ্যাক্সিস বরাবর থাকে চলো সময় বা টাইম, সময়ের একক কি? সেকেন্ড। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে হলো সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ এই অ্যাক্সিস বরাবর লেখা অনেকটা কঠিন। সরণের একক কি? মিটার, তাই না? যদি সরণের একক মিটার হয়, তো চলো তো দেখে দিই। আঁকা বাঁকা একটা পথ বরাবর গেছি আমরা, এত আঁকা বাঁকা নেওয়া ঠিক হয় না, একটু কম আঁকা বাঁকা নেই। এই যে একটা পথ বরাবর আমরা গেছি, তো এই যে সময় এই দিক বরাবর গেছে, সময় এই দিক বরাবর যদি যায়, তাইলে কোন অবস্থানে কত কত হয়েছে? সময় 2, বেগ সরণ হয়েছে কত? লেটস যে কোনো একটা সরণ ধরতে পারো তুমি, এই দিক বরাবর আমরা নিয়েছি সময়। তো প্রত্যেকটা কেসেই কিন্তু সরণ হয়েছে। সরণ কত? বাংলা লেখা কঠিন, ইংলিশ লিখে দিছি এই দিক বরাবর, ডিসপ্লেসমেন্ট দিয়ে রাখছি সরণ। তো এইটা কি? এটা লেটস দেখুন 2 সেকেন্ডে কত মিটার সরছে? 10 মিটার। এটা 4 সেকেন্ড, সরণ কত হয়েছে? সরণ বেড়ে হয়েছে হচ্ছিল লেটস কত? 50 মিটার। এরপরে কত হয়েছে? সময় হয়েছে কত? 6 সেকেন্ড। সরণ বেড়ে হয়েছে কত? সরণ বেড়ে হয়েছে লেটস 98, যে কোনো কিছু ধরতে পারো, 96, 95, 110, 110, 110। সরণের একক কি? মিটার। তো এই জায়গায় থেকে আমরা কি পাবো? সরণের একক থেকে পাওয়া যায় হচ্ছিল বেগ। আমরা জানি যে সরণকে যদি আমরা একবার ডেরিভেটিভস করি তাইলে পাই হচ্ছিল বেগ, আর বেগকে যদি আরো একবার ডেরিভেটিভস করি তাইলে আমরা পাই হচ্ছিল ত্বরণ। একটু পরেই আমরা শিখবো। আর যদি আমরা সরণকে একবার ডাবল ডেরিভেটিভস করি তাইলে আমরা পেয়ে যাই একেবারে ত্বরণ। তো প্রথম ডেরিভেটিভস যদি আমরা করি,
ডেরিভেটিভস মানে কি ভাগ করা, যে সময়কে যদি আমরা সরণকে যদি একবার সময়ের সাপেক্ষে ভাগ করি, ভি ইকুয়াল টু হচ্ছে ডেল এস বাই ডেল টি, সময়ের পরিবর্তন, আর হচ্ছে উপরে থাকবে কি সরণের পরিবর্তন। তো এই কেসগুলোই দেখো তো, এই যে ভি কত হয়, এই প্রথম কেসে ক্ষুদ্র পরিবর্তন গুলো যদি মেজার করা হয়, এই কেসে সরণ কত হয়, এস পরিবর্তন কত, 0 থেকে 0,0,0 বিন্দু থেকে যাত্রা শুরু হয়েছে, এস কত হয়েছে, এই ডেল এস বলতে কি বোঝায়, এস টু মাইনাস এস ওয়ান, আর ডেল টি বলতে কি বোঝায়, এস টি টু মাইনাস টি ওয়ান। তো এই জায়গায় বসাও, এস টু কত হয়েছে 10, তাই না, এই যে টি টি ওয়ান সেকেন্ডে 0 তো ধরছে আমরা, টি ওয়ানে বেগ কত, ভি ওয়ান, আর এই ভি ওয়ান কত 0, ভি টু কত 0, এস ওয়ান কত 0, টি ওয়ান কত 0, তাই না। তো এই যে এস টু কত হয়েছে 10 মাইনাস কত 0, আর টি টু কত হয়েছে 2 মাইনাস 0। ফলাফল কত আসে, 10 টা 2 দ্বারা ভাগ করা হলে কত, 5 মিটার পার সেকেন্ড। এই আমরা পেয়ে যাবো হচ্ছিল বেগ। যদি আমরা এই মোমেন্টের বেগটা কাউন্ট করতাম, এই মোমেন্টের বেগ কিভাবে বের করতাম, এই মোমেন্টটা বাদ দিয়ে রাখছে, একদম এই মোমেন্টে চলে গেছে, ওই যে সেম জিনিস। দেখো তো, এটা যদি অন হয়, এটা কত টি টু, এটা কত টি থ্রি, এটা কত টি ফোর, তাই না। আর এইটা যদি এস ওয়ান হয়, এটা ডেফিনেটলি এস টু, এটা এস থ্রি, আর এটা কত এস ফোর। তো ওই যে সেন্ডিং ভেলোসিটি কত, এই জায়গায় ক্ষেত্রে কত হবে, সর্বশেষে পৌঁছাইতে কত, এস ফোর, ওই যে একদম এস ফোর মাইনাস কত থেকে গেছে, এস থ্রি থেকে, এস থ্রি ডিভাইডেড বাই সময় কত হবে, এদের টি ফোর কই থেকে পৌঁছাইছে, টি থ্রি থেকে, টি ফোর মাইনাস টি থ্রি। এইবার মানগুলো ইনপুট দেবে এই জায়গায়। তো টি ফোর এ মান কত হয়েছে দেখো তো, এই যে এস ফোর মান কত, 110, 110 বসাও, 110 মাইনাস, ওরে বাপরে 150, 1500 লিখে ফেলাইছি, 110 মাইনাস কত হচ্ছে, কোন থেকে গেছে, যে 50 থেকে গেছে 50, এবং সময় দেখো কত হয়েছে, যে টিতে 6, এবং কই থেকে গেছে 4, মানে কত দাঁড়াচ্ছে, 150 থেকে 110 থেকে যদি 50 বিয়োগ করা হয়, তাহলে বাসে কত, 60 ডিভাইডেড বাই 2, মানে কত 30 মিটার পার সেকেন্ড। তো ভাই এইবার তোমার দায়িত্ব ছিল এই মোমেন্টের বেগটা কাউন্ট করা, পারবে না তুমি, কিভাবে বের করতে হয় বুঝতে পারছি বিষয়গুলো, এইভাবে এই জিনিসপত্রগুলোকে বের করতে হয়, তাই না। সোফার খুব সুন্দর কনসেপ্ট, কিন্তু তো এই ক্ষুদ্র পরিবর্তনগুলোকে মেজার করতে হয়, তাই না। তো এইভাবে যদি মেজার করি আমরা, তাইলে পেয়ে যাবো চলো সরণ বা বেগ। তো এইবার একটা কথা হচ্ছে যে সরণ আমরা কিভাবে বের করবো ভাই, এই যে সরণ, তো এই জায়গায় তো আমরা সরণে দিয়ে রাখছি, তোমার সরণ আমরা কিভাবে বের করব, ম্যাক্সিমাম প্রশ্নই আসা হচ্ছিল সরণ বের করার। তো এই সরণ বের করার জন্য আমরা একদম আন্তর্জাতিক এবং সবচেয়ে স্মার্ট জিনিসপত্রগুলো শিখবে। এই মাত্রই কিন্তু আমরা সরণের একটা সূত্র শিখতে জানতে, সরণ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এর প্রমাণ কিন্তু আমি দেখাইছি কিভাবে আসে, তাই না। তো এই জিনিসপত্রগুলো আরো এক্সেপশনাল কেসগুলো আমরা শিখবো। তো চলো, প্রথমেই আমরা সরণের গ্রাফটা দেখছি কিভাবে কাজ করে, এরপরে হচ্ছিল এই সরণ বের করাটা আমরা এবার শিখি, তাই না। তো সরণ কিভাবে বের করে, তো বেগ ভার্সেস সময়ের গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফলটাই আসলে সরণকে ইন্ডিকেট করে। তো এই ফর্মুলাটা তোমার জানা একদম কার্যকর, এটা তোমার লাইফ চেঞ্জিং, জীবন পরিবর্তনকারী। তো সরণ ভার্সেস সময়, এই দিক বরাবর কি বেগ, আর এই দিক বরাবর কি থাকে, টাইম। এই সাইড মুছে দেই, আমরা ওই সাইড নিয়ে কাজ করি। সরণ নির্ণয়, এইবার সোজা কথা হচ্ছিল যে সরণ নির্ণয় কিভাবে আমরা এই সরণটাকে মেজার করব, সরণ গ্রাফ থেকে সরণ নির্ণয়, এই কেসটাই বইয়ে বেশি আসে। তো সরণের বেগ ভার্সেস সময়ের গ্রাফ, তো সরণ কিভাবে বের করব, এই জায়গায় থেকে আমি তোমার লিখে দিচ্ছি, এইটা তুমি আজীবন মনে রাখবে যে বেগ ভার্সেস সময়ের গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফলকেই সরণ বলে। বেগ বনাম সময়, সময়ের গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফল,
আবদ্ধ ক্ষেত্রফলকে সরণ বলে, সরণ। এইটা অনেকটা, এরপরে আমরা বড় জিনিসপত্র শিখবো যে পিভি গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফলকে, পিভি গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফলকে কি বলে, কাজ, ডব্লিউ। তো এট দ্য সেম টাইম ওইভাবে সরণ ভার্সেস সময়ের গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফলকে কাজ বলে। থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা, পিভি, পি হচ্ছিল প্রেসার আর ভি হচ্ছিল আয়তন, পিভি গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফলকে কাজ বলে। তো এই জিনিসপত্রগুলো আমরা থার্মোডাইনামিক্সে শিখবো এই জায়গায় অত কিছু। তো ওই সেম জিনিসের মতোই কাজ করে এই জায়গাতে, বেগ ভার্সেস টাইমের গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফল বা এরিয়া, ওইটা হচ্ছিল সরণকে ইন্ডিকেট করে, সরণকে ইন্ডিকেট করে। তো চলো তো এই জিনিসপত্রগুলো কিভাবে কাজ করে। তো তুমি কিন্তু পরীক্ষার হলে অনেক অনেক জিনিসপত্র দেখো এইরকম, যে একটা ছক দিয়ে রাখছে টিচার, দিয়ে রেখে একটা বরাবর দিছে হচ্ছিল সময়, এই যে উপরে দিয়ে রাখছে হয়তো বা সময়, আর নিচে দিয়ে রাখছে বেগ। সময়ের একক দিছে হচ্ছিল সেকেন্ড, আর বেগের একক মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড দিয়ে রাখছে। তো এই জায়গায় সময় কিভাবে দেয়, এই যে সময় এইভাবে সেট করে, যে সময় 2, 4, 6, 8, 10, 12, 14, তাই না? আর এই জায়গায় বেগ কত কত দেয়, বেগ বেগ দেয় মনে করো যে 0, অথবা বেগ শুরুতেই দেয় 2, 4, 6, 8, 8, 8, এরপরে হচ্ছিল কত 6, 14, 16, এরপরে দিয়ে রাখি হচ্ছিল 4। তো এইবার এই জায়গায় থেকে সরণ বের করতে বলে, তাই না? তো এই সরণটা কিভাবে বের করে, এই যে কতটুকু সময় পর্যন্ত সে সমত্বরণে পড়ছে, যত সময় পর্যন্ত তার বেগ বাড়ছে, কত দূর পর্যন্ত বেগ বাড়ছে, এই 8 পর্যন্ত। এই যে কিছু পরিমাণ সে সমত্বরণে চলে, সে কিছু পরিমাণ সমত্বরণে চলছে, এরপরে সে কিছু পরিমাণ সমবেগে চলছে, এই 8, যতটুকু সময় সে 8 চলছে সেটুকু চলতে হলো সমবেগে, এবার চলতে হচ্ছিল সমবেগে। আর এরপরে এই 8 থেকে এই 6, 4 পর্যন্ত সে কিছু পরিমাণ নেমে আসছে সমত্বরণে বা সমমন্দনে, সে নিচের দিকে নেমে আসছে কিছুটা। তো এইবার কথা হচ্ছিল এই জায়গায় থেকে এরিয়া নির্ণয় করে, একদম শর্ট ফর্মে জিনিসপত্রগুলো শিখে ফেলবে। শর্ট ফর্মে কিভাবে শিখবো, যে দেখো যে সময় কত কত গেছে 2, তো এই সর্বোচ্চ সময়গুলো দেখো যে কোন কোন জায়গায় যা সে বেগগুলো চেঞ্জ করছে, এই 8 পর্যন্ত উঠছে, তাই না? শুরু থেকে এই 8-এ কত, 2 থেকে 8, শুরুতে কত ছিল 2, বা 0 নেওয়া যাক, এটা 0। এই শুরুতে আমরা আরো একটা ফরম্যাট নেই, সেটা হচ্ছিল 0 0 গঠন করে, 0 0। তো 0 থেকে শুরু হয়েছে, 0,0 বিন্দু থেকে শুরু হয়েছে। তো 2 এ কত হয়েছে 2, শেষ পর্যন্ত কত, এই যে তরঙ্গের জায়গায় যা শেষ হয়েছে সেই জায়গায় সময় কত 8, এবং বেগ ওই জায়গায় সর্বোচ্চ কত 8, সর্বোচ্চ বেগ কত 8। এরপরে কিছুটা সময় এই 8 থেকে 8 পর্যন্ত কত পর্যন্ত, এই 12 পর্যন্ত সমত্বরণে চলছে, কত 12, এই জায়গায় টাইমকে গিভেন করো 12। এবং এই যে যেই জায়গায় গিয়ে শেষ হয়েছে, কত দূর পর্যন্ত গিয়ে শেষ হয়েছে 4, এই মুহূর্তে সময় আছিল কত 16, তাই না? এই মুহূর্তের সময় কত 16, এবং এই মুহূর্তের বেগ কত, এই যে অবস্থানে বেগ হচ্ছিল 4। এবার কথা হচ্ছিল এই পুরো এরিয়াটা বের করতে পারলেই আমরা পেয়ে যাবো হচ্ছিল সরণ। তো এই পুরো এরিয়াটা বের করবো কিভাবে, তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথমটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পুরো ক্ষেত্রফল কত, এটা হচ্ছিল S1, S2, এটা কত S3, S3, এই পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। এইটার ক্ষেত্রফল দরকার, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দরকার, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে আমাদেরকে, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে আমাদের, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো এই প্রত্যেকটার ক্ষেত্রফল, এই S1 বের করব আমরা আগে, টোটাল দূরত্ব S ইকুয়াল টু কত হবে, S1 প্লাস S2 প্লাস S3। তো এই এক লাইনে পুরো অঙ্ক হয়ে যাবে। তো S1 কে S ইকুয়াল টু S1 কত, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ, ইনটু ভূমি, এই ভূমি কত A, উচ্চতা কত B, A B প্লাস হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এবং এটাকে একটা সমান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, A ইনটু B, যদি এইটা A হয়, এইটা B হয়, এইটা C, তাহলে এইটাও যেটুকু এটাও সেটুকু সেম, আর এটা সেম C, আর এটাও B, এটাও B, তাই না? তার মানে হচ্ছিল C B প্লাস
এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্যের যোগফল ইনটু এদের মধ্যবর্তী ব্যবধান। সমান্তরাল বাহু কোনটা? এইটা আর এইটা সমান্তরাল বাহু এবং এদের মধ্যবর্তী ব্যবধান। তো এইটা হচ্ছিল বি, এটা যদি বি হয় তাহলে এইটাও বি, আর এইটা কত? এই যে এইটা হচ্ছিল সি, অথবা এইটা হচ্ছিল এবিসিডি, এ বি সি ডি, এটা হচ্ছিল ডি, তাই না? এই ডি কত? 4। তার মানে সমান্তরাল বাহু দুইটা হাফ ইন্টু সমান্তরাল বাহু কোনটা? বি আর ডি, বি যোগ ডি, ছোট হাতের ডি অথবা বড় হাতের ডি দিয়ে রাখি, ডি ইন্টু এদের মধ্যবর্তী ব্যবধান কত? এইটা হচ্ছিল এই, এদের মধ্যবর্তী ব্যবধান এই। তো এই এক লাইনে বরাবর শেষ, তাই না? এবার তুমি যদি মান দিয়ে দিতা এই মানগুলো যদি আমরা কভার করি তাইলে তো এই পুরো ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাই, তাই না? চলো আমরা বসাই। হাফ এ কত? এ কত? 0 থেকে 8, তার মানে কত? 8। বি কত? বি এই যে পুরো উচ্চতা 8, প্লাস সি কত? সি 8 থেকে পৌঁছাইছে কত? 12, 12 মাইনাস 8, তার মানে কত? 4। 4 ইন্টু বি কত? বি কিন্তু এই যে 8, বি কিন্তু এটা সমান 8 প্লাস হাফ, বি কত? বি কিন্তু এই যে 8, বি 8, ডি কত? ডি 4, এই যে 4 পর্যন্ত পৌঁছাইছে 4, এবং এই কত? 12 থেকে 16, 12 আর 4 16, 4। তো তুমি বরাবর ক্যালকুলেশন করো, 2 দ্বারা 8 কাটলে কত হয়? 4, আর 4 8 32, 32 প্লাস 4 8 32, 32 যোগ এই জায়গায় 2 দ্বারা 2 1 কাট, 4 1 কাট, কত হয়? 2, আর 8 আর 4 কত হয়? 12, 12 দুগুণে কত? 24, 24। মোট যোগ করো, 32 দুগুণে 64, 64 আর 4 হচ্ছিল কত? 66, 66 আর হচ্ছিল 6 2 8, 86, 86 মিটার। বুঝতে পারছো? এক লাইন ফলাফল বসাইছে, আনসার পাইছি। বাট আমি হইলে এই ফলাফলও বসাইতাম না, এই মানগুলো বসাইতাম না, শুধু ফলাফল বের করতাম। বাট এই অঙ্কটা করার জন্য তুমি কি করতা? তুমি অনেক কিছু বের করতা, ত্বরণ বের করতা, সরণ বের করতা, প্রথম এসন বের করতা, ত্বরণ বের করতা, একাধিক প্যারামিটারকে এক্সচেঞ্জ করার পর তুমি এই পর্যন্ত পৌঁছাইতা। আর যেটা কিন্তু এক লাইনে হয়, এক লাইনে হয়। এরপরে আমরা প্রিভিয়াস এর অঙ্কগুলো দেখবো, এরপরেই তুমি বুঝতে পারবে যে আসলে কিভাবে এক লাইনে হয়। সবগুলো অঙ্ক এক লাইনে হয়ে যাবে। তো দেখছো কিভাবে কাজ করে? যে প্রথমে আমরা S1 কে বের করব। চলো প্রথমে আমরা S1 কে বের করব, তারপর S2 কে বের করব এবং S3 কে বের করব। তো S1 কি ভাইয়া? তাহলে আমরা আরো একবার জিনিসটাকে, এই জিনিসটা শেখা খুবই ইম্পর্টেন্ট। বাট এই অঙ্কটাই সব থেকে বেশি আসে বোর্ডে, প্রত্যেকটা বোর্ডেই আসে এবং প্রত্যেকটা বোর্ডে আসবে, এটা কমন। তুমি ধরে রাখতে পারো এটা তোমার এসে রয়েছে, বোর্ডে এসে রয়েছে। তো কিভাবে বের করছি দেখো তো। তো প্রথমে সমত্বরণে চলছে, এরপরে সমবেগে চলছে, এরপরে সমমন্দনে চলছে। তো এই পুরো ক্ষেত্রফল কতটুকু? S1, এরপরে এই যতটুকু সমবেগে চলছে এই ক্ষেত্রফলটা কতটুকু? S2, এবং যতটুকু সমমন্দনে চলছে এটা হচ্ছে S3। এই টোটাল ডিসটেন্সটা আমরা কত নিছি? S is equal to S1 প্লাস S2 প্লাস S3। এই সবগুলো মান ওই জায়গায় ইনপুট দিছি, তাই না? তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, আমরা মানটাকে না দিয়ে শুধুমাত্র এই জায়গায় যদি ওই সূত্রটা বের করতাম তাহলে কি হইতো? যে হাফ এ বি, ত্রিভুজের উচ্চতা কি হয়? এটা যদি এ হইতো, এটা বি, এ বি প্লাস সামান্তরিকের ক্ষেত্রফল কি? বিসি। এটা যদি তুমি ধরতে হচ্ছিল এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা ই, ওই সেম। তাহলে তাহলে কি আসছে? সামান্তরিকের ক্ষেত্রফল কি? এ ইন্টু বি। তার মানে কত? এই জায়গায় আছে বি ইন্টু সি, বি ইন্টু সি যোগ হইতো কত? এই জায়গায় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, সমান্তরাল বাহু দুইটা বি এবং ডি, এদের যোগফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল কত কত? বি যোগ ডি, এবং এদের মধ্যবর্তী ব্যবধান কত? এই যে সি, এই এদের মধ্যবর্তী ব্যবধান এই। এক লাইনে তুমি সবগুলো এই ফরম্যাট থেকে বসায় দাও, এই জায়গায় অঙ্ক শেষ, অঙ্ক শেষ, এক লাইনেই শেষ। তোমার যত বড় অঙ্ক কেন হয়, এই এক লাইনে ইনপুট দেবে, মান শেষ, ফিনিশ, তাই না? ওভারঅল শিখছি, একেবারে সব থেকে স্ট্যান্ডার্ড জিনিস শিখাইছি। এটা হয়তো বাংলাদেশে তোমার কেউ শিখাবে না। চলো আমরা একবারে এক লাইনে যে কোনো ম্যাথ করে দেওয়ার জন্য একদম সেরা জিনিসপত্র শিখে ফেলছি।
সোফার ভাইয়া সবার কিন্তু বোঝা উচিত, আর এই যাত্রাটা অব্যাহত রাখার জন্য ভাইয়া তোমার একটা সাবস্ক্রাইবার অনেক বড় পাওয়া ভাইয়া। আমি জানি প্রত্যেকটা স্টুডেন্টই গুড গাইস, প্রত্যেকটা স্টুডেন্ট চায় যেন আমরা ভালো পজিশনে যাই এবং প্রত্যেককে নিয়ে আমরা ভালো পজিশনে পৌঁছাবো। আর এর জন্য ভাইয়া তোমার কাছে একটাই চাওয়া, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পেইড কোর্সে এক্ষুনি এনরোল করে ফেলো। এই যে পেইড কোর্সের লিংক কিন্তু দিয়ে রাখছি কমেন্টে, এখনই যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা ক্লাস এরকম প্রাণবন্ত হয়ে পাওয়ার জন্য মাত্র 300 টাকায় ভাইয়া। তুমি যদি এখন কপি খেতে যাও তাইলে এই 300 টাকায় আসলে কিছু হয় না, আর এই 300 টাকায় তোমাকে একদম সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করে তোমার কাছে পৌঁছে দেওয়া হবে মাত্র 300 টাকা। আর এখন এনরোল হয়ে যাও, আর এটা কিন্তু তোমার জীবনের সেরা সিদ্ধান্ত থাকবে। মাত্র 300 টাকায় ভর্তি হয়ে আমাদের সাথে যুক্ত হওয়া। কেন 300 টাকা এত কম প্রাইস কেন? কারণ আমরা তাদের কাছ অব্দি পৌঁছে যেতে চাই সেই